এক বছরের অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরলেও সংস্কারের প্রশ্নে সন্তুষ্ট নন বিশ্লেষকরা, সুপারিশ আমলে নেয়ার তাগিদ। নির্বাচন আয়োজনের ঘোষণায় ইতিবাচক ব্যবসায়ীরা, অনুকূল পরিবেশ নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেয়ার তাগিদ। আবারও অস্থিরতা বাজার জুড়ে, বেড়েছে সব ধরনের পণ্যের দাম, বৃষ্টি ও সরবরাহ সংকটের অজুহাত বিক্রেতাদের। সবাইকে আমন্ত্রণ। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24-এ শুনছিলেন শিরোনাম, সাথে আছি আব্দুল্লাহ ফারুক। ভিগো ওয়্যার গার্ড, প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। সংবাদের শুরুতেই অন্তর্বর্তী সরকারের এক বছর নিয়ে আমাদের বিশেষ আয়োজন। অর্থনৈতিক সংস্কারে গেল এক বছরে গঠিত হয়েছে বেশ কিছু কমিশন, লম্বা হয়েছে সুপারিশের তালিকা, কিন্তু সেসবের বাস্তবায়ন ও সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। তাদের মতে মোটা দাগে পরিবর্তনের যে প্রত্যাশা তৈরি হয়েছিল জুলাই অভ্যুত্থান ঘিরে, পূরণ হয়নি তার বেশিরভাগই। ইমদাদ হকের রিপোর্ট। রাজনৈতিক পরিবর্তনের মূল আকাঙ্ক্ষা সামনে থাকলেও অর্থনৈতিক মুক্তি আর সুষম বণ্টনের দাবি ছিল জুলাই অভ্যুত্থানের অন্যতম লক্ষ্য। তাই দায়িত্ব নিয়ে একাধিক কমিশন ও কমিটি গঠনের মাধ্যমে উপযোগী সিদ্ধান্ত গ্রহণের পথে হাঁটে নতুন পরিষদ। দায়িত্বের প্রথম মাসেই অর্থনৈতিক বাস্তবতা তুলে আনতে গঠিত হয় শ্বেতপত্র প্রণয়ন কমিটি, যাতে উঠে আসে ১.৫ দশকের পাচার, লুটপাট, অনিয়ম আর অব্যবস্থাপনার চিত্র। সেই প্রতিবেদনে বেশ কিছু সুপারিশ থাকলেও তা বাস্তবায়নে খুব একটা নজর দেয়নি অন্তর্বর্তী সরকার, বরং এক বছরে তারা হেঁটেছে সেই পুরনো পথেই। আমরা বলছি যে আমরা নীতিমালা গ্রহণ করছি, মুদ্রানীতি গ্রহণ করছি, রাজস্ব নীতি গ্রহণ করছি, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে এই যে মুদ্রাস্ফীতির অশ্ব, তাকে বাগানো যাচ্ছে না। যে সমস্ত সংস্কার, সেগুলি সবগুলোই এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের ভিতরেই সম্পন্ন হবে, এটার কোনো নিশ্চয়তা নাই, কারণ এটা দীর্ঘমেয়াদী বিষয় আছে, অনেকগুলি প্রাতিষ্ঠানিক এবং প্রশাসনিক পরিবর্তনের ভিতর দিয়ে। শ্বেতপত্রের পাশাপাশি দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে পুনর্গঠন করা হয় বিশেষ টাস্ক ফোর্স, যেখানে অ্যাটর্নি জেনারেলের পরিবর্তে প্রধান করা হয় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে। ভিন্নভাবে কাজ করছে এনবিআর-এর সিআইসি সেল। সংশোধন করা হয় মানি লন্ডারিং আইন। তবে সংস্কারের উদ্যোগে সবচেয়ে বেশি আলোচনায় আসে এনবিআর। বাধাগ্রস্ত হয় বিশেষ গোষ্ঠীর কারণে। শেষ বিচারে সরকার তার নিয়ন্ত্রণে আনলেও ক্ষতি হয় রাজস্ব আদায়ে। ১.৫ দশকের তথ্যপাত্রের ভুল ত্রুটি আর অসঙ্গতি তুলে ধরতে গঠিত হয় পরামর্শ কমিটি, যাতে বাড়তি জনবল নিয়োগ ও বিবিএসে সরকারের হস্তক্ষেপ না রাখার পক্ষে সুপারিশ তৈরি করে তারা। এছাড়া ১.৫ দশকের আলোচিত বিদ্যুৎ জ্বালানি খাতের চুক্তি পর্যালোচনারও উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার, যাতে পর্যালোচনা করা হচ্ছে আদানি, সামিট, বেক্সিমকো, ইন্ট্রাকো সহ ১১ বিদ্যুৎ কেন্দ্রের তথ্য, যদিও সেখানে অগ্রগতি সামান্য। প্রত্যাশার চেয়ে কিছুটা কম, বাস্তবতার নিরিখে হয়তো আরও বেশি কিছু করা যেতে পারত। ওদের ধারণা ছিল যে সব কিছু আমরা এসে করব, আর ঢাকঢোল পিটে সবাইকে ডেকে এনে তো পলিসি করতে হবে না। আমাদের যেটা পলিসিগুলো যেটা করছি, তাদের যে কনসার্ন সেগুলো অ্যাড্রেস করছি। গেল এক বছরে এরকম বহু উদ্যোগ নেওয়া হলেও অর্থনৈতিক অগ্রগতির বিচারে তার প্রতিফলন ঘটেনি খুব একটা। ফলে দিন শেষে অপেক্ষার পালা দীর্ঘ হচ্ছে রাজনৈতিক সরকারের আশায়। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। নির্বাচন আয়োজনের ঘোষণায় বিনিয়োগ নিয়ে ইতিবাচক হতে শুরু করেছেন ব্যবসায়ীরা। তবে রাজনৈতিক অস্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চ্যালেঞ্জ আছে সরকারের সামনে, তাই পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে আরও একটু সময় নিতে চান তারা। এ সময় অর্থনীতিকে রাজনীতির বাইরে রেখে সহায়ক পরিবেশ নিশ্চিতের দাবি জানান কেউ কেউ। রাকিব আল জাবেদের রিপোর্টে বিস্তারিত। ব্যবসার পরিবেশ, জ্বালানি নিরাপত্তা ও আর্থিক খাত নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে বিপুল প্রত্যাশা থাকলেও এক বছরে পূরণ হয়নি খুব একটা। উল্টো নানা সংকটে বিনিয়োগ কমিয়েছেন উদ্যোক্তারা, আগ্রহ দেখাননি বিদেশিরাও। ফলে একরকম স্থবির হয়ে আছে অর্থনৈতিক কর্মকাণ্ড। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। তবে গেল ৫ই আগস্ট প্রধান উপদেষ্টার বক্তব্যে নতুন করে ভাবতে শুরু করেছেন অনেকে। তাদের মতে নির্বাচনী দিনক্ষণ ঠিক হলে নতুন করে বিনিয়োগ পরিকল্পনা সাজাবেন ব্যবসায়ীরা। এখন নির্বাচনের তারিখটা চলে আসার কারণে
হ্যাঁ, অফকোর্স এটা পুরো দেশেই একটা স্বস্তির হাওয়া বইছে। আমরাও একটা কমফোর্ট জোনে বা আমরাও একটা বিশ্বাসের জায়গা খুঁজে পাচ্ছি মনে হয়, একটা আশার আলো দেখছি। নিঃসন্দেহে বিদেশি যারা বাংলাদেশে ইনভেস্ট করে তারাও আশাবাদী হবে, তারা আস্থার জায়গাটা পাবে, জায়গা লং টার্ম কমিটমেন্ট থাকবে। সরকার যে কমিটমেন্টে দেখ না কেন অন্তত 5 বছর সেটা বজায় থাকবে এবং আমরা আশাবাদী যে অচিরেই নির্বাচন যে একটা রোডম্যাপ দেওয়া হয়েছে তার মাধ্যমে দেশে বিনিয়োগ পরিবেশ ফিরে আসবে। অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার কয়েক বছর আগ থেকেই কমতে শুরু করে মূলধনী যন্ত্রপাতির আমদানি। গ্যাস সংকটে বন্ধ হয়ে যায় বহু কারখানার উৎপাদন। সেই সাথে ব্যাংক খাতের দুরবস্থা ও চড়া সুদহারের কারণে প্রতিযোগিতার সক্ষমতা হারান বড় একটা অংশ। এই 1 বছরে অবস্থার খুব একটা উন্নতি না হলেও পরবর্তী রাজনৈতিক সরকারের কাছে দীর্ঘমেয়াদী সমাধান প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। তাদের মতে সমস্যার সমাধানে নজর দেওয়া হলে বিশ্ববাজারে আরও ভালো করবে বাংলাদেশ। সবচেয়ে বড় বিনিয়োগের বাধা হলো পাওয়ার সাপ্লাই, এনার্জি সাপ্লাই। সেকেন্ড যে জিনিসটা উঠে এসেছে সেটা হলো ব্যাংকিং রিফর্ম। সবগুলো কিন্তু শর্ট টার্মে সলভ করা সম্ভব না, কিছু শর্ট টার্ম, কিছু মিড টার্ম, কিছু লং টার্ম। একটা দাবি থাকবে রাজনৈতিক প্রত্যেকটা দলকে, আপনারা আমাদেরকে কাজ করতে দেন, আমাদের জন্য আমাদের পাওয়ারটা সিকিউর করেন। আপনি যদি আমাকে কোয়ালিটি পিপল না দেন, আমি হয়তো একটা ইনভেস্টমেন্ট করে ফেলবো কিন্তু আমি সাফার করতে থাকবো। তো নতুন সরকারের উপরে অনেক অনেক কাজ। যদি রিয়েলি আমরা কম্পিটিটিভ না করতে পারি ওয়ার্ল্ড কনটেক্সটে, আমি হয়তো বা কিছুটা ট্যারিফ দিয়ে বেঁচে থাকবো। এরই মধ্যে ডিসেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণার কথা জানিয়েছে কমিশন। প্রধান উপদেষ্টার আগামী বছরের শুরুতে নির্বাচনের ঘোষণায় বিনিয়োগ নিয়ে আশাবাদী হয়ে উঠেছেন ব্যবসায়ীদের বড় একটা অংশ। বলছেন দীর্ঘমেয়াদী পরিকল্পনার পূর্ব শর্ত একটি স্থায়ী রাজনৈতিক সরকার এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার। এছাড়াও বাড়তি নজর দিতে হবে জ্বালানি সংকট নিরসন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে, তবেই ফিরবে কাঙ্ক্ষিত বিনিয়োগ। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। অন্তর্বর্তী সরকারের 1 বছরে মোটামুটি স্বস্তি নিত্যপণ্যের বাজারে, তবে গেল 3 সপ্তাহ ধরে শুরু হয়েছে অস্বস্তি। এই সময় কেজিতে 20 টাকা বেড়েছে পেঁয়াজের দাম। আদা, মসুর ডাল কিংবা আমিষেও নেই স্বস্তি। মইনুল হাসানের রিপোর্ট। আমরা অনেক ক্ষেত্রেই অগ্রগতি অর্জন করেছি। আমরা বাজার ব্যবস্থায় সিন্ডিকেশনকে নির্মূল করতে সক্ষম হয়েছি। আমরা বৃহস্পতিবার বাণিজ্য উপদেষ্টার এই বক্তব্যে স্বস্তি পাওয়ার কথা ছিল সাধারণ মানুষের। 1 কোটি কার্ড, কিন্তু শনিবার বাজার জুড়ে অস্বস্তি আর দাম বৃদ্ধির চাপে অতিষ্ঠ সাধারণ ভোক্তারা। শুনেছি একদম, আজকে দেখি আরেক দাম। এইভাবে যদি বাজারের অবস্থা হয়, আমরা মধ্যবিত্ত মানুষের বাঁচবো কেমনে, টিকবো কেমনে? এখন তো দাম অনেক বেশি, যার কারণে আমরা খাইতে পারি না। খাইতে গেলে আমাদের বেশ কষ্ট হয়। বৃষ্টি শুরু না হতেই এই বছর চড়তে থাকে শাকসবজি সহ নানা পণ্যের দাম। সপ্তাহ খানেক ধরে সেই তালিকায় যোগ হয়েছে আদা, পেঁয়াজ, ব্রয়লার, সোনালী মুরগি সহ মসুর ডাল। টিসিবির হিসেব বলছে মাসের ব্যবধানে 52টি পণ্যের মধ্যে দাম বেড়েছে 19টির। সর্বোচ্চ 45% বেড়েছে আদার দাম। এই সময়ে কেজিতে 25 টাকা বেড়ে পেঁয়াজের দর ঠেকেছে 80 টাকায়। মানভেদে কেজিতে 20 টাকা পর্যন্ত বেড়েছে মসুর ডালও। ডিম আর মাংসও নেই হাতের নাগালে। নিশ্চয় একটা কারসাজি আছে। এরা তো খুচরা বেচে, যারা মহাজন তারাই সবগুলো এগুলো করে। এদের হবে না রে। বাজারে আলে মিলান জানা, বাজারে তো কামার রুজকি তার রোজ বাড়ে না। টিসিবির বাজার মূল্যের বাইরে থাকা সবজির দাম আরও চড়া। এই সময়ে প্রায় দ্বিগুণ বেড়ে ঢেঁড়স, পটলের কেজি ঠেকেছে 80 টাকায়। শসা, করলা, কাঁকরোল বিক্রি হচ্ছে 100 টাকা পর্যন্ত। বেগুন 120 আর কাঁচামরিচ 200 টাকার ঘরে। সবজির দাম বেশি, নাগালের বাইরে, কিনতে গেলে হিমশিম খাচ্ছি। তাহলে এইভাবে খাবো কিভাবে? আমরা গরিব মানুষ, কিভাবে খাবো? নিত্যপণ্যের দাম যে বেড়েছে তার প্রমাণ পাওয়া যায় জুলাইয়ের মূল্যস্ফীতির তথ্যে। বিশেষজ্ঞরা বলছেন বাজার ব্যবস্থার উন্নতি না করা গেলে অধরাই থেকে যাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উদ্যোগ। ইনফ্লেশন ম্যানেজমেন্টকে কন্টিনিউ করতে হবে। রাইসের এখন আমাদের ফুড বাস্কেটে যথেষ্ট বড় মাত্রার ভূমিকা থাকে ইনফ্লেশনটাকে ম্যানেজ করার ক্ষেত্রে। কাজে রাইসের প্রাইসকে আমরা কীভাবে রাখতে পারছি সেটার উপরে খানিকটা ডিপেন্ড করবে যে ওভারঅল আমরা আমাদের ইনফ্লেশনটাকে কীভাবে ম্যানেজ করতে পারবো। অন্তত আগস্ট মাসের ভিতরেই অন্তর্বর্তী সরকারের বাজার সংক্রান্ত যে মন্ত্রণালয়গুলো রয়েছে, এই মন্ত্রণালয়গুলোর উচিত হবে আগামী 6 মাসের জন্য তাদের একটি পরিকল্পনা এখনই ঘোষণা করা, যাতে করে পরবর্তী সময়কালে এই 6 মাসে নির্বাচন কেন্দ্রিক প্রেশার আসলেও যাতে বাজারে পণ্য সরবরাহ স্থিতিশীল থাকে। কয়েক মাস ধরে বাড়তি চালের দাম, গেল 1 মাসে বেড়েছে আরও 4%। মইনুল হাসান, চ্যানেল 24,
ঢাকা। এদিকে প্রায় 2 মাস পর কাল থেকে আবারও শুরু হচ্ছে টিসিবির ভ্রাম্যমাণ পণ্য বিক্রি কার্যক্রম। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে টিসিবি। এতে বলা হয়, স্মার্ট কার্ডধারী নিম্ন আয়ের মানুষ ভর্তুকি মূল্যে টিসিবির তেল, চিনি ও ডাল ক্রয় করতে পারবেন, যেখানে প্রতি লিটার তেল 115, প্রতি কেজি মসুর ডাল 70 ও চিনি 80 টাকা দরে বিক্রি করা হবে। নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ঢাকা মহানগরীর 60টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে আগামী 13 সেপ্টেম্বর পর্যন্ত চলবে বিক্রয় কার্যক্রম। বিজ্ঞপ্তিতে প্রতি ট্রাক থেকে 500 মানুষ সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে পারবে বলেও জানায় টিসিবি। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24 নিচ্ছে একটা বিরতি, সাথে থাকুন। দর্শক দেখছেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24। এবার জানিয়ে দিব পুঁজিবাজারে যে সাপ্তাহিক লেনদেনের খবরটা। আমরা যদি প্রথমে দেখতে চাই ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসসিএক্স, এটি গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সূচক কমেছে। সপ্তাহের ব্যবধানে সূচক কমেছে 35 পয়েন্ট। সবশেষ সপ্তাহে যেটি ছিল 5408 পয়েন্ট, তার আগের সপ্তাহে যেটি ছিল 5443 পয়েন্ট, অর্থাৎ সপ্তাহে ব্যবধানে 35 পয়েন্ট সূচক কমেছে। এছাড়া সপ্তাহ জুড়ে লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 138টির দাম বেড়েছে, কমেছে তার বিপরীতে 227টির দাম, আর অপরিবর্তিত অবস্থায় রয়েছে 30টির দাম, আর লেনদেন হয়েছে 3645 কোটি টাকা। এবার আমরা যদি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের যে সার্বিক সূচক, সেখানেও দেখতে পাচ্ছি যে সপ্তাহ ব্যবধানে সূচক কমেছে 9 পয়েন্ট। সবশেষ সপ্তাহে 15,193 পয়েন্ট সূচক ছিল, তার আগের সপ্তাহে ছিল যেটি 15,202 পয়েন্ট। এবং সপ্তাহ জুড়ে লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দেখা যাচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে 160টির দাম বাড়ার বিপরীতে কমেছে 136টির দাম, আর অপরিবর্তিত অবস্থায় রয়েছে 18টির দাম, আর লেনদেন হয়েছে সপ্তাহ জুড়ে 112 কোটি টাকা। এটি ছিল ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সপ্তাহ জুড়ে লেনদেনের যে খবর সেটি। এই সাথে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24 নিচ্ছি আরও একটা বিরতি, সাথেই থাকুন।